প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা আগেই আমার সঙ্গে পরিচিত হয়েছো প্রথম বর্ষে, এখন দ্বিতীয় বর্ষের ক্লাস তোমাদের আজ থেকে শুরু। আমি দ্বিতীয় বর্ষের ক্লাসের প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের আলোচনা শোনাবো আজকে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মানবিক ভূগোল। মানবিক ভূগোল কি, মানবিক ভূগোলের ধারণা, মানবিক ভূগোলের বিষয়বস্তু, তারপরে মানবিক ভূগোলের শাখা, মানবিক ভূগোল পাঠের প্রয়োজনীয়তা, পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহ, পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহের মধ্যে যেমন আছে বিভিন্ন দেশ, মহাদেশ, তারপরে আছে তোমাদের হচ্ছে পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহের বিভিন্ন বর্ণনা, সেই দেশগুলোর প্রশাসনিক অঞ্চলের কিছু বর্ণনা, এছাড়াও ব্যবহারিক ক্লাস। তো ব্যবহারিক ক্লাসটা তোমাদের পরে শেখানো হবে, এখন অনলাইনে এই তোমাদের থিওরি ক্লাসগুলো নিব। তো প্রথমেই আসছে হচ্ছে মানব ভূগোল। আমরা জানি যে মানুষ সম্পর্কিত ভূগোল। মানুষ আবার ভূগোলের আওতায় কিভাবে আসে? মানুষের আবাসস্থল হচ্ছে পৃথিবী। তাহলে আমরা প্রথম বর্ষে জেনেছি যে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনায় ভূগোল। তাহলে মানুষের আবাসভূমি যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে আমাদের। আমি আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে মানব ভূগোল সম্পর্কে ধারণা। তো প্রথমেই আমি জেনে নিই ভূগোলের দুইটি প্রধান শাখা, একটি প্রাকৃতিক ভূগোল, অপরটি মানবিক ভূগোল। মানব ভূগোল সাংস্কৃতিক ভূগোল নামেও পরিচিত। ভূগোলের আলোচিত মূল বিষয়বস্তুগুলো হলো মানুষ, তার ভাষা, ধর্ম, মানুষের সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, জীবন জীবিকা, বাসস্থানের ধরন, ঐতিহ্য, সাংস্কৃতিক ইত্যাদি। মানব ভূগোলের সংজ্ঞা, এক কথায় আমরা বলতে পারি মানব ভূগোল হলো মানুষ ও তার স্থান সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ এটি স্থান ও কালভেদে মানুষের সামাজিক অবস্থা, মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক সম্বন্ধীয় স্থানিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিশ্লেষণ করে থাকে। এই মানব ভূগোল সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে ধারণা দিয়েছে। তার মধ্যে অধ্যাপক ডাডলি স্টাম্পের মতে মানব ভূগোল হচ্ছে পৃথিবী ও তার অধিবাসীদের সামাজিক বা সমাজীয় বর্ণনা। সমাজ বলতে যেখানে বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে বসবাস করে। এবারে জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক র্যাটজেল বলেছেন, মানব সমাজ ও ভূপৃষ্ঠের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণই হলো মানব ভূগোল। তাহলে মানব সমাজ ও ভূপৃষ্ঠের মধ্যকার সম্পর্ক, ভূপৃষ্ঠের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে মানুষের যে সম্পর্ক বা মিথস্ক্রিয়া। তারপরে অন্যান্য ভূগোলবিদ আরো বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করেছেন। এগুলা তোমরা বিভিন্ন বইয়ে আরো অনেক সংজ্ঞা পাবে। এবারে আসি মানব ভূগোলের ক্ষেত্র। মানব ভূগোল কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে? মানব ভূগোল যেমন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও অন্যান্য মানব সম্বন্ধীয় বিষয়াদি মানব ভূগোলের আওতাভুক্ত। তাহলে মানব ভূগোলের ক্ষেত্র সম্পর্কে আমরা জানি যে মানুষের সঙ্গে যে সম্পর্ক, যেমন ধরো তার ভাষা, ধর্ম, আচার আচরণ, ঐতিহ্য, তারপরে গ্রামের লোকেরা কেমন হয়, শহরের লোকেরা কেমন হয়, শহরের বাড়ি ঘর কেমন হয়, গ্রামের বাড়ি ঘর কেমন হয়, বিভিন্ন ধরনের বসতি, যেমন গ্রামীণ বসতি, শহরে বসতি, তারপরে ধরো
এই গ্রামীণ বসতির মধ্যে আবার বিভিন্ন ধরন আছে, যেমন তারা কোন জায়গায় বসবাস করছে, নদীর ধারে, রাস্তার ধারে, তারপরে ছোটোখাটো দুই একটি ঘর নিয়ে না অনেকগুলো বাড়ি নিয়ে, এগুলোর আবার বিভিন্ন নাম আছে। আমরা বিভিন্ন চ্যাপ্টারে বিস্তারিতভাবে এগুলো জানতে পারবো। তারপরে আরও জানতে পারবো সেখানকার ভাষা, সাহিত্য, কর্ম, শিল্প, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, এগুলো সম্পর্কে। এই মানব ভূগোলের বিভিন্ন পরিধি আছে, যেমন জনগোষ্ঠী, অবস্থান ও বিন্যাস, জনগোষ্ঠী কাঠামো ও গঠন বিন্যাস, এর বৃদ্ধি, সমস্যা সমাধান, জনবসতি ও গৃহায়ন, বসতি বিন্যাস, মানুষের উৎপাদন, জীবন জীবিকা, পরিবহন, যাতায়াত ব্যবস্থা, জনসংখ্যা বিস্তরণ, স্থানান্তর, অভিগমন প্রভৃতি। তাহলে এগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো কিসে? ভূগোলের বিভিন্ন ক্ষেত্রে। এবারে আসি মানব ভূগোলের বিষয়বস্তু ও শাখা। মানব ভূগোলের অনেক বিষয়বস্তু আছে, যেগুলো তোমাদের এ পর্যন্ত বর্ণনা দিলাম, সবগুলোই কিন্তু মানব ভূগোলের বিষয়বস্তু। এখানে কিছু বিষয়বস্তু আমি সংক্ষেপে তুলে ধরছি। সেগুলো হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক জীবন। মানুষের সামাজিক জীবনটা কেমন হয়, তার চলাফেরা, আচার আচরণ, সেখানকার মানুষের সঙ্গে উঠা বসা, তার উপরে নির্ভর করে সামাজিক ও সাংস্কৃতিক জীবন ব্যবস্থা। যেমন পাহাড়ি অঞ্চলের মানুষ এক ধরনের, শহরে অঞ্চলের মানুষ এক ধরনের, কৃষি অঞ্চলের মানুষ এক ধরনের, শিল্প এলাকার মানুষ এক ধরনের হয়ে থাকে। তাহলে বিভিন্ন আমরা বুঝতে পারছি সামাজিক অবস্থান এবং সংস্কৃতিটাও তাই। হিন্দু ধর্মের লোকেরা এক ধরনের সাংস্কৃতিক অবস্থানের মধ্যে চলাচল করছে, মুসলিম ধর্ম এক ধরনের, বৌদ্ধ ধর্ম এক ধরনের, তারপরে আরও কিছু সাংস্কৃতিক আচার অনুষ্ঠান আছে যেগুলো এক এক অঞ্চল ভেদে এক এক ধরনের হয়ে থাকে। এরপরে আসছে অর্থনীতি ও সম্পদ। আমরা জানি যে অর্থনীতি কি? মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনীতি। যে দেশ অর্থনীতিতে যত উন্নত, সেই দেশ তত উন্নত। তাহলে অর্থনীতিটা নির্ভর করছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের উপরে। মানুষ পেশা হিসাবে কি গ্রহণ করছে, কোন ধরনের অর্থনীতি অবস্থানের মধ্যে আছে। যেমন সে ব্যবসা বাণিজ্য করছে, কেউ শিল্প এলাকায় কাজ করছে, কেউ খনি অঞ্চলে কাজ করছে, কেউ মৎস্য শিকার করে, কেউ বা পশুপালন করে, এই বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ করে সেখান থেকে তারা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে। তাহলে এই অর্থনীতি ও সম্পদ, তাহলে অর্থনীতি থেকে যে যত বেশি কর্মঠ হবে, যে যত বেশি শ্রম দিবে, সেখান থেকে তার তত বেশি রোজগার হবে এবং অর্থনীতির দিক দিয়ে চাঙ্গা হবে। এবারে আসি জনসংখ্যা ও জনপদ। জনসংখ্যা কি? কোনো দেশের মধ্যে কার জনগণই হচ্ছে সেই দেশের জনসংখ্যা। আমরা একটু অন্যভাবে বলতে পারি, প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে, সেটাই হচ্ছে সেই এলাকার জনসংখ্যার ঘনত্ব বা ওই এলাকার জনসংখ্যা। তাহলে এগুলো আবার নির্ভর করছে শহর অঞ্চলে জনসংখ্যার চাপ বেশি, গ্রাম অঞ্চলে জনসংখ্যার চাপ কম। শহরে অঞ্চলে জনসংখ্যার চাপ বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে সেখানে শিল্প, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের কেন্দ্র আছে বলে সেখানে জনসংখ্যার চাপ বেশি। পক্ষান্তরে গ্রামের লোকেরা বেশিরভাগই নির্ভর করে আছে কৃষির উপরে, কৃষিভিত্তিক জনসংখ্যা। তাহলে কৃষি উপরে ডিপেন্ড করে তারা তাদের এই জনপদগুলো গড়ে উঠেছে। আর শহর অঞ্চলের জনপদগুলো গড়ে উঠেছে তাদের মূলত ব্যবসা ভিত্তিক বা ব্যবসাকে কেন্দ্র করে, বা বিভিন্ন ধরনের শিল্পের উৎপাদন উপযোগিতা বৃদ্ধি করে। এছাড়া আছে হচ্ছে জনসংখ্যা। ভূগোল
শাস্ত্রের ক্রমবিকাশের পটভূমি পর্যালোচনামূলক একাধিক রচনায় মার্কিন ভূগোলবিদ রিচার্ড হাডসন অঞ্চল শব্দটি ব্যবহার করেছেন। ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত ফরাসি ভূগোলবিদ ভিদাল দি লা ব্লাস অঞ্চলের আলোচ্য বিষয় হিসাবে অঞ্চলকে ধারণা দিয়েছেন অঞ্চল সৃষ্টির নিয়ামক, বৈশিষ্ট্য, আঞ্চলিক পরিকল্পনা, অঞ্চল ও পরিবেশ, শিল্প অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল, এই বিভিন্ন অঞ্চলে বিভক্ত করেছেন। এই অঞ্চলগুলোর বর্ণনা আমরা পরবর্তী ক্লাসে জানব। এরপরে আছে সামাজিক অবস্থান, সমাজ ও সামাজিক কল্যাণ। তাহলে সমাজ আমরা জানি যে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী সামাজিকভাবে বসবাস করে থাকে, একে অপরের সহযোগিতা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তাহলে এই সমাজ ব্যবস্থা বা সামাজিক কল্যাণ নির্ভর করছে সেই এলাকার জনগোষ্ঠীর উপরে। সামাজিক কল্যাণ বলতে আমরা বোঝাচ্ছি সমাজের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন সেখানকার চিকিৎসা কেমন, তারপরে সেখানে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা যেমন পড়াশোনা, তারপরে তোমার চাকুরি, বিনোদনমূলক অবস্থান, এগুলোর উপরে। এছাড়াও আছে মানচিত্র অঙ্কন, বিভিন্ন এলাকার মানচিত্র, যেমন দেশ ভিত্তিক, সমাজ ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক, তারপরে আছে হচ্ছে মহাদেশ ভিত্তিক। এই ধরনের চিত্রকর্মকেও আমরা সেখানকার জনসংখ্যার বিভিন্ন ধরন, সেখানকার পারিপার্শ্বিক অবস্থা, সেখানকার মানুষের কর্মকাণ্ড, এগুলো সম্পর্কেও আমরা বিশদভাবে আলোচনা করে দেখাতে পারি মানচিত্রের মাধ্যমে। এরপরে আসছে মানব ভূগোলের শাখা। মানব ভূগোলের শাখাসমূহ, আমি প্রথমেই আসছি সামাজিক ভূগোল। তাহলে সামাজিক ভূগোল কি? সামাজিক ভূগোল মানব ভূগোলের একটি অন্যতম শাখা, যা মূলত সামাজিক তথ্য ও সমাজ নিয়ে আলোচনা করে থাকে। এর মধ্যে যেমন আচরণগত ভূগোল, সমাজ কল্যাণমূলক ভূগোল, জেন্ডারগত ভূগোল, এগুলো নিয়েও আলোচনা করে থাকি। তারপরে আসছে হচ্ছে অর্থনৈতিক ভূগোল, নগর ভূগোল, সাংস্কৃতিক ভূগোল। এরপরে আসছে নগর ভূগোল কি? নগর ভূগোল নগর অর্থনীতি ও বসতি কাঠামো, কেন্দ্রীয় অঞ্চল, নগরের জনসংখ্যার ঘনত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। সেখানকার নগরের অবকাঠামো কেমন, শহরের স্থানিক বন্টন সম্পর্কে, শহরের অভ্যন্তরীণ বন্টন সম্পর্কে আলোচনা করে থাকে নগর ভূগোল। তারপরে আসছে রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোল একটি রাজনৈতিক প্রক্রিয়া ও স্থানিক পরিবেশের উপর তার প্রভাব নিয়ে আলোচনা করে থাকে। মূলত এটি মানুষ, রাষ্ট্র ও ভূখণ্ডের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। রাজনৈতিক ভূগোলের আবার অনেকগুলো শাখা রয়েছে, যেমন নির্বাচন সম্বন্ধীয়, তারপরে সামরিক ভূগোল, যুদ্ধবিদ্যা সম্পর্কীয় ভূগোল, রাজনৈতিক ভূগোল ইতিহাস সম্পর্কে আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করতে পারি। এটা কোথায় থেকে আমরা পাবো? রাজনৈতিক ভূগোল চর্চা করলে, পূর্বের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে সেখান থেকে আমরা জ্ঞান লাভ করতে পারবো। তারপরে আসছে বসতি ভূগোল। বসতি ভূগোল
বসতি ভূগোল পৃথিবীর সেই অংশ নিয়ে আলোচনা করা হয় যেখানে মানব বসতি তৈরি হয়েছে। মানব বসতি বলতে শহর, নগর, গ্রাম সব ধরনের বসতিকে বোঝানো হয়েছে। বসতি প্রধানত দুই প্রকার: নগর বসতি এবং গ্রাম বসতি। নগর বসতি কি? যারা শহর বা নগরে বসবাস করে সেই ধরনের বসতিকে আমরা নগর বসতি, এবং যারা গ্রাম অঞ্চলে বসবাস করে থাকে তাদেরকে গ্রাম বসতি। এগুলোর আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, আমরা পরবর্তী ক্লাসে জানব। তারপরে আসছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল হচ্ছে পৃথিবীর বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডের অবস্থান, বন্টন, স্থানিক সংগঠন সম্পর্কিত অধ্যায় নিয়ে আলোচনা করে। এর মধ্যে কৃষি ভূগোল, সম্পদ ভূগোল, শিল্প ভূগোল, বাণিজ্যিক ভূগোল, পরিবহন ভূগোল প্রভৃতি নিয়ে আলোচনা করে থাকি। তারপরে উন্নয়নশীল সম্বন্ধীয় ভূগোল। উন্নয়ন সম্পর্কিত ভূগোল পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের জীবনযাত্রার মান নিয়ে আলোচনা করে থাকে। বিভিন্ন ধরনের জীবনযাত্রার মান, সেখানে ধনী গরিব বিভিন্ন শ্রেণীর লোকজন সম্পর্কিত জ্ঞান লাভ করতে আমরা পারি এই উন্নয়নশীল বা উন্নয়ন সম্বন্ধীয় ভূগোল পাঠ করলে। এরপরে আসছে ঐতিহাসিক ভূগোল। ঐতিহাসিক ভূগোল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক, সাংস্কৃতিক, তত্ত্বীয় ও বাস্তব অতীত নিয়ে আলোচনা করে থাকে। যেমন সমাজের পরিবর্তন, সামাজিক প্রক্রিয়া, পরিবেশ, সংস্কৃতি প্রভৃতি। এছাড়া আসছে চিকিৎসা ভূগোল। চিকিৎসা ভূগোল মূল বিষয় হলো জনগণের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান লাভ। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো হচ্ছে মৌলিক অধিকার। তার মধ্যে চিকিৎসা ভূগোল চিকিৎসা সম্পর্কে, অর্থাৎ মানব কল্যাণে, মানুষের বা জনসংখ্যার জনস্বাস্থ্য নিয়ে আলোচনা করে থাকে। এরপরে আসছে সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোল হচ্ছে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের মানুষের, যেমন ভাষা, ধর্ম, অর্থনৈতিক অবস্থা, ব্যবস্থাপনা এগুলো নিয়ে আলোচনা করে থাকে। এছাড়াও সেখানে আছে লিঙ্গ, পরিবার, শ্রেণী, শিক্ষা, বিভিন্ন ধরনের নৃগোষ্ঠী, এগুলো সাংস্কৃতিক ভূগোলের বিভিন্ন অংশ। এরপরে আসছে পর্যটন ভূগোল। আমরা জানি বিভিন্ন ধরনের পর্যটন এলাকা, আমাদের যেমন সুন্দরবন একটি পর্যটন এলাকা, সেখানে বিভিন্ন ধরনের, সেখানে গেলে বা দেখলে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান লাভ করতে পারি। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে থাকে। এরপরে আসছে ঐতিহাসিক ভূগোল, জনসংখ্যা ভূগোল। ঐতিহাসিক ভূগোল বললাম। জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল হলো জনসংখ্যার স্থানিক বৈচিত্র্য, গঠন, কাঠামো, বয়স, লিঙ্গ, কাঠামো, বিভিন্ন তত্ত্বাদি, অভিগমন, অধিক জনসংখ্যা জনিত সমস্যা, তার প্রতিকার, জনশক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকি। এই জনসংখ্যা ভূগোলের বা জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের স্থানিক বৈচিত্র্যতা রয়েছে। যেমন শহরী অঞ্চলের এক ধরনের বৈচিত্র্যতা, পাহাড়ি অঞ্চলের এক ধরনের, গ্রামীণ অঞ্চলের এক ধরনের, উন্নয়নশীল দেশের এক ধরনের, উন্নতশীল দেশের এক ধরনের, অনুন্নত দেশের আরেক ধরনের, বিভিন্ন ধরনের জনসংখ্যা সম্পর্কে আলোচনা করে থাকি। তাহলে আমরা এরপরে জানব মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা, পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহের
বিভিন্ন ধরনের বর্ণনা, যেমন কোন দেশ কোথায়, তার অবস্থান, আয়তন, জনসংখ্যা, কৃষি, ভূপ্রকৃতি, এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।